এখন আমরা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন নিয়ে একটু ডিসকাস করবো, হাউ এ নিউক্লিয়ার পাওয়ার স্টেশন অ্যাকচুয়ালি ওয়ার্ক। তো নিউক্লিয়ার পাওয়ার স্টেশন অ্যাকচুয়ালি এমন এক ধরনের পাওয়ার স্টেশন যেটা নিউক্লিয়ার ফিশন রিয়েকশনের মাধ্যমে অপারেট করে। আমরা জানি নিউক্লিয়ার রিয়েকশন দুই ধরনের, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, একটা নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে। তো নিউক্লিয়ার ফিশনে অ্যাকচুয়ালি হেভি এলিমেন্টস, মানে যেগুলার হেভি, যে ধরনের আমাদের পিরিয়ডিক টেবলে যে হেভি এলিমেন্ট গুলো আছে, এবং তারা হেভি এলিমেন্ট গুলা রিয়েক্টিভ নেচারের হয়, অর্থাৎ তেজস্ক্রিয় হয়। কিছু এক্সাম্পল হচ্ছে ইউরেনিয়াম, থোরিয়াম, এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে ফুয়েল ইউজ করে তাদের কেমিক্যাল এনার্জির মাধ্যমে ফিশন রিয়েকশন করে, তাদের থেকে হিট এক্সট্রাক্ট করে, সেই হিট থেকে স্টিম তৈরি করে, ওই স্টিম দিয়ে স্টিম টারবাইন অপারেট করে, তারপর সেই টারবাইন থেকে অল্টারনেটরে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। তো আমি যে জিনিসটা বললাম একটু ফার্স্ট বললাম, আবার একটু রিপিট করি। প্রথমে এই ধরনের পাওয়ার স্টেশনে ইউরেনিয়াম 235 বেশি ইউজ করা হয়। আহ, বাংলাদেশেও মেবি ইউরেনিয়াম 235টাই এখন ইউজ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। তো ইউরেনিয়ামের আহ, যে 235 যে আইসোটোপটা আছে, সেই আইসোটোপকে প্রথমে এক্সাইট করা হয় আর কি। তো এটাকে এক্সাইট করার পরে আহ, আমরা যদি ফিউশন ফিশন রিয়েকশনটা একটু সবাই রিপিট করি, এটা নিশ্চয়ই আমরা পড়াশোনা করছি প্রিভিয়াস হায়ার সেকেন্ডারি লেভেল এডুকেশনে, যে এটা হচ্ছে একটা চেইন রিয়েকশন নাকি। একটা হেভি এলিমেন্টকে যখন আমরা একটা নিউট্রন দিয়ে স্ট্রাইক করি, তখন সেই এলিমেন্টটা ব্রেক হয়ে নতুন আরো দুইটা এলিমেন্টে ভাগ হয়, এবং সে বেশ কিছু হিট ইমিট করে এখান থেকে, এবং আরো নতুন কিছু নিউট্রন ইমিট করে। ফিশন রিয়েকশনটা কেমন? আমি একটা হেভি এলিমেন্টকে যদি একটা স্লো মুভিং নিউট্রন দিয়ে স্ট্রাইক করি বা বোম্বার্ডমেন্ট করি, তখন সেই ম্যাটেরিয়ালটা ভেঙে আরো নতুন দুইটা ম্যাটেরিয়াল তৈরি হয় এবং প্রচুর হিট নির্গত হয়। পাশাপাশি আরো নতুন কিছু নিউট্রন নির্গত হয়। ওই নতুন নিউট্রন গুলা গিয়ে আবার কিছু সেই হেভি মেটালকে স্ট্রাইক করে। তাহলে এরপরে কি হয়? সেখান থেকে আবার নতুন দুইটা ম্যাটেরিয়াল তৈরি হয়, আবার কিছু নিউট্রন তৈরি হয়, আবার প্রচুর হিট তৈরি হয়। তো এটা তো অ্যাটমিক লেভেলে আলোচনা। তুমি যদি মনে করো 10 গ্রাম অফ ইউরেনিয়াম কল্পনা করো, 10 গ্রাম অফ ইউরেনিয়ামে ধরো মিলিয়ন বিলিয়ন অফ অ্যাটম আছে। তাহলে একটা অ্যাটম আমরা মনে করো ভাঙার কথা বলতেছি, ঠিক আছে, বা একটা মলিকুল ভাঙার কথা বলতেছি। একটা মলিকুল ভেঙে যদি এত হিট তৈরি হয়, নতুন আরো দুইটা মলিকুল তৈরি হয়, তাইলে 10 গ্রামের মধ্যে কি পরিমাণ হিট তৈরি হবে, কি পরিমাণ নতুন ম্যাটেরিয়াল তৈরি হবে, কি পরিমাণ নতুন নিউট্রন তৈরি হবে। তাহলে এই বিক্রিয়া একবার রান করলে তিনটা নিউট্রন, সেই তিনটা নিউট্রন গিয়ে যখন আরো তিনটা অ্যাটমকে স্ট্রাইক করে, তখন সেখান থেকে কি তিনটা তিনটা তিনটা, তাহলে কয়টা হয়? 9টা নিউট্রন নির্গত হয়। তাহলে সেকেন্ডের মধ্যে এখানে মিলিয়নস অফ নিউট্রন তৈরি হয়ে যায়, এবং প্রচুর হিট নির্গত হয়। এবং এটা খুবই হাই হিট প্রোডাক্টিভ একটা মেথড আর কি। তো অ্যাটমিক লেভেলে যে হিটটা রিলিজ হলো, সেই হিটটা আমরা কি করি, ওয়াটারে অ্যাপ্লাই করে সেই ওয়াটারকে স্টিমে কনভার্ট করি। তো স্টিমে কনভার্ট করলে ন্যাচারালি স্টিম কি হবে, স্টিমের টেম্পারেচার ইনক্রিজ করবে, প্রেসার ইনক্রিজ করবে, এবং সেই স্টিম টারবাইনটা আমরা সেই স্টিমটা পরে আমরা টারবাইনে থ্রো করি, এবং টারবাইন সেই স্টিমের যে এনার্জি সেটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, অর্থাৎ টারবাইন ঘুরতে থাকে। তারপর টারবাইনের এই মেকানিক্যাল রোটেশন এনার্জিকে আমরা অল্টারনেটর ইনপুটে প্রোভাইড করি, এবং অল্টারনেটর সেই রোটেশনাল যে এনার্জি টারবাইনের, সেটাকে সে বা রোটেশনাল মেকানিক্যাল যে এনার্জি সেটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। তো এটা আমরা ব্লগ দিয়েও দেখবো একটু পরে যে কিভাবে কাজ করে। এই পুরো জিনিসটা এখানে আমরা আবার এক্সপ্লেন করব। তার আগে আমরা কিছু সুবিধা অসুবিধা একটু শর্টে ডিসকাস করে নিচ্ছি। একটা হচ্ছে, দ্য অ্যামাউন্ট অফ ফুয়েল রিকোয়ার্ড ইজ কোয়াইট স্মল। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের একটা বড় সুবিধা যে খুব কম ফুয়েল দিয়ে অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায়, যেহেতু এটা অ্যাটমিক লেভেলে হিট প্রডিউস করে, অ্যাটমিক লেভেলে রিয়েকশন হয়। এজন্য তুমি যদি দেখো একটা অনেক বড় পাওয়ার প্ল্যান্ট, ধরো 1200 মেগাওয়াট, 600 মেগাওয়াট, প্রায় 1.5 কেজি ইউরেনিয়াম দিয়ে 6 মাস রান করতে পারে, বা দুই দুই থেকে আড়াই কেজি ইউরেনিয়াম দিয়ে 1 বছর রান করতে পারে। এত পরিমাণ হিট তৈরি করা যায়। তাহলে চিন্তা করো, তুমি কয়লার সাথে কম্পেয়ার করলে এখানে তো হাজার হাজার টন কয়লা লাগবে।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট অ্যাডভান্টেজ। এবং নেক্সট যদি আমরা দেখি, যেহেতু ফুয়েল আমাদের অনেক কম লাগে, দ্যাটস ওয়াই দ্য কস্ট অফ ট্রান্সপোর্টেশন ইজ অলসো রিডিউসড। And the second advantage is also directly combined with the first advantage. That is the fruit of the first advantage. You can see that less space required. যেহেতু এখানে ফুয়েল টোটাল সাইজ কম, তাহলে স্পেসও কম লাগবে। যেমন কোল পাওয়ার প্ল্যান্টে এই কোলকে স্টোর করার জন্য একটা কোল ইয়ার্ড লাগে আলাদা, বিশাল বড়। ঠিক আছে, তারপর ইট হ্যাজ লো রানিং চার্জেস। কারণ হচ্ছে এটাকে রান করতে খরচ কম লাগে। মানে আমি আজকে প্ল্যানটা অপারেট করব 1 ঘন্টা, আমার কত কত টাকা খরচ হবে, আর আমি যে সেম পাওয়ারের অন্য একটা প্ল্যান্ট রান করি কত টাকা খরচ হবে, এই তো যদি কম্পেয়ার করি শুধু রানিং কস্ট, তাহলে অনেক কম খরচ হয়। কারণ এখানে অনেক কম অ্যামাউন্টের ফুয়েল লাগে, এবং কম অ্যামাউন্টের ফুয়েল দিয়ে বাল্ক ইলেকট্রিসিটি জেনারেট করা যায়, মানে অনেক বেশি ইলেকট্রিসিটি জেনারেট করা যায়। এবং দিস টাইপ অফ পাওয়ার প্ল্যান্ট ইজ বেস্ট সুইট টু দ্য বাল্ক ইলেকট্রিক পাওয়ার জেনারেশন। এর আরেকটা কারণ হচ্ছে, যেহেতু এটার ইনিশিয়াল কস্ট অনেক বেশি, তুমি যেহেতু একটা নিউক্লিয়ার রিয়েক্টিভ রিয়াকশন করবা, এটা তো যে যা তা জায়গায় করা যাবে না। এই প্ল্যান্টের একটা অসুবিধা হচ্ছে ইনস্টলেশন কস্ট আবার অনেক বেশি, এটাকে প্রাথমিকভাবে তৈরি করতে অনেক খরচ হয়। তো তুমি যদি যত বড় সাইজে খরচ করে প্ল্যান্টটা বানাবা, যত বড় ক্যাপাসিটির প্ল্যান্ট বানাবা, তো ফিক্সড ম্যাটেরিয়াল গুলো তো একই, তাই না? এই জন্য বাল্ক ইলেকট্রিসিটি জেনারেট করলে এটা লাভজনক। কিন্তু তুমি যদি মনে করো কম পাওয়ার জেনারেট করবা, 10 মেগাওয়াট জেনারেট করবা, তাইলে এই প্ল্যান্ট বসায় লাভ নাই, হিউজ কস্ট চলে আসবে। কিন্তু তুমি মনে করো 2000 মেগাওয়াট জেনারেট করবা, 10,000 মেগাওয়াট জেনারেট করবা, তখন এটা আবার খুবই লাভজনক। অর্থাৎ এটার প্ল্যান্টের সাইজ যত বাড়বে, এটা তত কি তার ওভারঅল কস্টটা কমে যাবে। ঠিক আছে, এবং আহ, আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ইট ক্যান বি লোকেটেড নিয়ার দ্য লোড সেন্টার। এটা লোড সেন্টারের পাশাপাশি ইনস্টল করা যায়। অন্যান্য প্ল্যান্টের একটা অসুবিধা হচ্ছে প্রচুর ওয়াটার লাগে, এটাকে নিয়ে আমার ওয়াটার সোর্সের পাশে সি শোরে বা ব্যাংক অফ দ্য রিভারে এটাকে ইনস্টল করতে হয়। কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমার প্রচুর ওয়াটার প্রয়োজন হয় না। ওয়াটার থাকলেও এটাকে আমরা ইউজ করে অ্যাডভান্টেজ নিতে পারি, কিন্তু যদি ওয়াটার বাল্ক ওয়াটার না থাকে তাহলেও ওয়ে আছে। ঠিক আছে, ওটা আমরা দেখবো একটু পরে। তো এই জন্য এটাকে লোড সেন্টারের কাছাকাছি ইনস্টল করা যায়, এটা একটা সুবিধা। There are large deposit of nuclear fuels available over the world, এবং পৃথিবীকে প্রচুর নিউক্লিয়ার ফুয়েল অ্যাভেলেবল আছে পৃথিবীতে। আমরা যদি এক্সট্রাক্ট করতে পারি তার যে র মেটেরিয়াল আছে সেখান থেকে, তাহলে আমরা প্রচুর এখান থেকে হিট পাবো। Therefore, such plants can ensure continued supply of electrical energy for thousands of years. এবং one of the most important thing is it ensures reliability of operation. এটাকে যদি তুমি কন্ট্রোলড ওয়েতে সবকিছু মেনটেন করে রান করতে পারো, তাহলে এই ধরনের প্ল্যান্ট যথেষ্ট রিলায়েবল। ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই ফুয়েল কম লাগে ঠিক আছে, কিন্তু এর পার ইউনিট কস্ট আবার অনেক হাই। এবং এই ফুয়েল ইউজ করার পরে এটা আবার রিকভার করা যায় না, এটা কিন্তু রিনিউয়েবল এনার্জি না। ফুয়েলটা কিন্তু ইউজ করার পরে এটা শেষ হয়ে যায় আর কি। ওই ফুয়েলকে আবার বিভিন্ন গ্রেডের ফুয়েল আছে, হাই রিস্ক ফুয়েল, লো গ্রেড ফুয়েল, লো রিয়েক্টিভ ফুয়েল, হাইলি রিয়েক্টিভ ফুয়েল। তো এইখান থেকে ফার্দার প্লান্টের যে ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে, নিউক্লিয়ার রিয়েকশন হওয়ার পরে যখন যে বাই প্রোডাক্ট থাকবে ফুয়েলের, সেই বাই প্রোডাক্টকে তুমি আবার ইয়াতে কনভার্ট করতে পারো চাইলে। এগুলাকে মেডিকেল রিসার্চে নিয়ে আসা যেতে পারে, এগুলাকে জেনেটিক্যাল রিসার্চে ইউজ করা যেতে পারে, এগুলাকে অ্যাটমিক বোম্ব ইউজ করার কাজে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তো এর যে বাই প্রোডাক্ট, সেই বাই প্রোডাক্টটা সরাসরি রিকভার করে আবার পূর্ণ অবস্থায় ফেরানো যায় না, কিন্তু এটাতে আবার ফার্দার এটাকে রিসাইকেল করে বিভিন্ন কাজে ইউজ করা যায়। আর কিছু বাই প্রোডাক্ট আছে এগুলাকে এখন পর্যন্ত কোনোভাবে ইউটিলাইজ করা যায় না, এগুলাকে হয় একদম স্পেসে পাঠিয়ে দিতে হবে, অথবা ডিপ সিতে মাটির অনেক নিচে এটাকে দিয়ে দিতে হবে, অথবা আন্ডারগ্রাউন্ড অনেক নিচে এটাকে রেখে আসতে হবে। না হলে এটা থেকে যে রেডিয়েশন এমিট হবে এটা আবার যে কোনো এনিম্যাল বলো এবং হিউম্যান বলো, সবার জন্য এটা ক্ষতিকর, ইনক্লুডিং ট্রিজ। ঠিক আছে, মানে পুরা জীব জগতের জন্য এটা আবার ক্ষতিকর। এই জন্য এটাকে আবার এনভায়রনমেন্টাল
যাতে টাচেই আসতে না পারে, এই জন্য এটাকে দূরে রাখতে হয়। এটাকে আবার একটা অসুবিধা যে আমি কিভাবে বাই প্রোডাক্টটা হ্যান্ডেল করব। ইরেকশন এন্ড কমিশনিং অফ দ্য প্লান্ট রিকোয়ার্স গ্রেট টেকনিক্যাল নলেজ। তার মানে এই ধরনের প্লান্টে ফল্ট হলে যে কেউ আনস্কিল্ড ওয়ার্কার বা মডারেট স্কিল্ড ওয়ার্কার দিয়ে কাজ হবে না, হাইলি টেকনিক্যাল এক্সপার্ট লাগবে, যে কেউ এই প্লান্টের রিপেয়ার মেনটেন্স করতে পারবে না। এবং আরেকটা হচ্ছে, এটা আমরা অলরেডি বলে ফেলেছি, সেটা হচ্ছে ফিশন রিয়েকশনের বাই প্রোডাক্ট অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভ অর্থাৎ তেজস্ক্রিয়। তাহলে এই তেজস্ক্রিয় এটাকে তেজস্ক্রিয়তা মেনটেন করার জন্য নিশ্চয়ই কোনো আমাদের মেকানিজম এখানে দিতে হবে। মেনটেনেন্স চার্জ, maintenance charges are high due to lack of standardization, moreover high salaries of especially trained person। এবং এই ধরনের পাওয়ার প্ল্যান্টে যারা কাজ করে তাদের হাই স্যালারি, কারণ তারা টেকনিক্যালি হাই এক্সপার্ট। এবং বাংলাদেশে যত ধরনের পাওয়ার প্ল্যান্ট আছে সরকারি, তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট স্যালারি কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে প্রোভাইড করে। ঠিক আছে, যেমন বাংলাদেশে তুমি যদি একদম পিওর গভর্নমেন্ট দেখো, তাদের 9 গ্রেডে হচ্ছে এন্ট্রি লেভেল স্যালারি হয় ইঞ্জিনিয়ারদের, যারা প্রাইমারিলি এন্ট্রি করে, যেটা একদম পিওর সরকারি আর কি, স্বায়ত্তশাসিত বিপিডিবি এবং বিআরইবি, যেটা একটা বিআরইবির একটা হচ্ছে স্বায়ত্তশাসিত আর একটা হচ্ছে পিবিএস আর কি। তো স্বায়ত্তশাসিত যেটা ওইটা, আর পিডিবির স্যালারি ধরো ইনিশিয়াল বেসিক স্যালারি হচ্ছে 22,000 বেসিক, এটার সাথে আরো হাউস রেন্ট এসে মিলে ধরো 35, 45 to 50 এরকম হয়। কিন্তু তুমি যদি আবার এই সেম ক্যাটাগরির কাজ অন্যান্য যারা করে, কোল পাওয়ার কোম্পানি বাংলাদেশ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ, নর্থ ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ, পিজিসিবি, যদি ওরা জেনারেট করে না কিন্তু সেম সর্ট অফ ইআই পোস্ট একই, তো তাদের বেসিক আবার হচ্ছে 52,000 বেসিক। ওদের স্যালারি ধরো 80 বা এদিকে চলে আসে। আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তাদের বেসিকই হচ্ছে 62,000 বেসিক স্যালারি, এর সাথে হাউস রেন্ট হবে। ওদের আবার আর একটা সুবিধা আছে, ওদের রিস্ক অ্যালাউন্স আছে, যেহেতু এরা রিস্ক এনভায়রনমেন্টে কাজ করবে, রিস্ক অ্যালাউন্স মেবি 30%, আমার ঠিক মনে নেই। তো হাইয়েস্ট স্যালারি তারা প্রোভাইড করে, এবং এইটা আবার যা তা লোক দিয়েও হবে না, ওই হাইয়েস্ট স্যালারি যারা নেবে তাদের হাইয়েস্ট নলেজেবল পার্সনরাই এই ধরনের কাজ করে আর কি। এবং এখানে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের যথেষ্ট ওয়ার্ক স্কোপ আছে। আচ্ছা, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস আর নট ওয়েল সুইটেড ফর ভেরিং লোডস as the reactor does not respond to the load fluctuation efficiently। এটা আর একটা বিশাল ডিসঅ্যাডভান্টেজ। লোড যদি প্রচুর ভেরি করে তাহলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা সাস্টেন করতে পারে না। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে কনস্ট্যান্ট লোডের জন্য খুব ভালো পারফর্ম করে। এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গ্রিডে ইন্টিগ্রেট করার এটা একটা চ্যালেঞ্জ, কারণ গ্রিডে প্রতিনিয়ত লোড চেঞ্জ হয়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তো সবসময় ওকে ফিক্সড লোড দিয়ে রাখতে হয়, ঠিক আছে, বা হাইলি ভেরিয়েবল লোড দেওয়া যায় না। ঠিক আছে, ওকে। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা পড়লাম, এবং এখানে যথেষ্ট ইনসাইট আছে, আরো অনেক কিছু থাকতে পারে। এটা তোমরা আরো ফার্দার স্টাডি করলে বই থেকে বা বিভিন্ন সোর্স থেকে আরো ভালো জানতে পারবে। এখন আমরা একটু এর স্কিমেটিক ডায়াগ্রামটা একটু এক্সপ্লেইন করব, যদি অলরেডি আমাদের প্রায় এটা বোঝা শেষ। আমরা এখন ফিগার থেকে একটু রিপিট করব। তো স্কিমেটিক অ্যারেঞ্জমেন্টে আমরা যদি 4টা মেইন পার্টে ডিভাইড করি, একটা হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টর সাইড, আর একটা হচ্ছে হিট এক্সচেঞ্জার সাইড, একটা স্টিম টারবাইন, একটা অল্টারনেটর। এই 4টা কম্পোনেন্ট, মেইন কম্পোনেন্ট নিয়ে আরো কিছু সাব কম্পোনেন্ট অক্সিলারিজ এর মাধ্যমে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গঠিত হয়। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একটা নিচে নিউক্লিয়ার রিয়েক্টর থাকে। এই নিউক্লিয়ার রিয়েক্টরে কি হয়, নিউক্লিয়ার রিয়েক্টরে যখন অ্যাকচুয়ালি নিউক্লিয়ার রিয়েক্টরের ভিতরে ফিশন রিয়েকশনটা হয়। ফিশন রিয়েকশন হলে কি হবে, এখানে হাই হিট তৈরি হবে। সেই হাইটটা একটা হট মেটালের মাধ্যমে বা প্রাইমারি সাইকেল একটা ওয়াটার সাইকেলের মাধ্যমে এই হিটটা হিট এক্সচেঞ্জারে চলে আসবে। তো এখানে জেনারেটেড হিটটা হিট এক্সচেঞ্জার আসে, কি হবে, এই হিট এক্সচেঞ্জারের ভিতরে আমরা পানি ইনপুট দিব, এটা দিয়ে হচ্ছে পানি যাচ্ছে নর্মাল ওয়াটার। তো এই নর্মাল ওয়াটারটা এখানে আসার পরে সে স্টিমে কনভার্ট হয়ে যাবে, যেহেতু এখানে হাই হিট। সেই স্টিমটা আমরা নিয়ে কোথায় তো করবো, স্টিম টারবাইনে, টারবাইন ঘুরবে, টারবাইন যদি ঘুরে অল্টারনেটর ঘুরবে, আমরা ইলেকট্রিসিটি পাবো। ঠিক আছে, এবার আমি আবার একটু ওভারভিউ করি। তাহলে নিউক্লিয়ার রিয়েক্টরের ভিতরে কি হচ্ছে, ফিশন রিয়েকশনটা হচ্ছে। এখানে হিট প্রডিউস করে দিচ্ছে ও আমাকে, সেই হিটটা আমরা পাস করে দিচ্ছি হিট এক্সচেঞ্জারে। হিট এক্সচেঞ্জারে কি করছি, আমরা ওয়াটার ইনপুট দিচ্ছি এবং সেটা স্টিমে কনভার্ট হচ্ছে। স্টিমটা টারবাইনের থ্রু করছি, এবং এখান দ্বারা অল্টারনেটরটা রোটেট হওয়ার মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি।
আবার এখানে যেই হিটটা এখানে আসলো, হিট এক্সচেঞ্জ করলো, করার পরে এখানে কি হয়ে গেল, এই জায়গায় যতটুকু হিট ইনপুট ছিল এখানে হিট আউটপুট কি হয়ে গেল, একটু কমে যাবে না, যেহেতু এখানে হিট রিসিভ হয়ে গেছে। তারপরে এইখানে কোল্ড মেটালের মাধ্যমে এই সেম মেটেরিয়ালটা আবার এখানে চলে আসে, এসে সে কন্টিনিউয়াসলি হিট এখানে ট্রান্সফার করতে থাকে। আর ওয়াটারটা কিভাবে আসে, এটা হচ্ছে যদি রিভার থাকে সেই ক্ষেত্রে, ঠিক আছে। আহ, তো আমি রিভার থেকে প্রথমে কি করতে পারি, আমার এখানে যে এক্সস্ট সিস্টেমটা আসলো, রিভার আমরা পরে যাব, এক্সস্ট সিস্টেমটা আমরা প্রথমে নিয়ে নিলাম কোথায়, টারবাইনে, টারবাইন থেকে সেই এক্সস্ট সিস্টেমটা চলে গেল কন্ডেন্সারে। স্টিমটা কন্ডেন্সারে যাওয়ার পর কি হবে, স্টিমটাকে আবার ওয়াটার করতে হবে না, নাহলে তাকে আবার কিভাবে হিট দিবা, স্টিমকে হিট দিয়ে স্টিমের হিট বাড়ানো এক্সপেন্সিভ, এর চেয়ে স্টিমকে ওয়াটার করে ওয়াটারকে হিট দিয়ে আবার স্টিম করা লেস এক্সপেন্সিভ এবং লেস ডিফিকাল্ট। কারণ স্টিম হচ্ছে অল্প জায়গায় অনেক বেশি জায়গায় অল্প পরিমাণে স্টিম থাকে, এটাকে হিট দিয়ে দিয়ে জেনারেট করলে প্রচুর হিট লস হবে। এই জন্য আমরা এই এক্সস্ট যে স্টিম লো প্রেসার লো টেম্পারেচারে থাকে যেটা, সেটাকে আমরা কন্ডেন্স করে আগে পানি বানিয়ে ফেলি, সেই পানিটা আমরা পাম্প দিয়ে আবার এখানে হিট এক্সচেঞ্জারে প্রেসারাইজ করে ইনপুট দিই, ঠিক আছে। তাহলে কন্ডেন্সার কি করলো, স্টিম নিয়ে পানিতে কনভার্ট করে দিল। তাহলে স্টিম নিয়ে পানিতে কনভার্ট করার জন্য কন্ডেন্সার কি করছে, কন্ডেন্সার এই যে স্টিমের যে হিট, সেই হিটটা নিশ্চয়ই সে রিসিভ করছে, তাই না। সেই হিটটাকে কিভাবে রিসিভ করবে, নিশ্চয়ই এখানে ঠান্ডা কিছু দিতে হবে। সেই ঠান্ডাটা কি, তুমি ন্যাচারাল ওয়াটার দিয়ে দাও, ঠিক আছে। তুমি কি করলা, এই ন্যাচারাল রিভার থেকে পানি নিলা, নিয়ে সেই ওয়াটারটা এখান থেকে কন্ডেন্সার ইনপুট দিলা, কন্ডেন্সার কি হইলো, ওয়াটার স্টিমের হিটটা নিয়ে নিল, আর স্টিমটা এখানে ওয়াটার হয়ে চলে গেল। আর এই ওয়াটারটা কি হলো, এই ওয়াটারটা কিন্তু আবার স্টিম হয়ে যাবে না, কারণ এখানে প্রচুর পরিমাণ ওয়াটার ফ্লো করা হয়। আর এখানে মনে করো স্টিমের যে পরিমাণ থাকে বা টেম্পারেচার থাকে, তা এই ওয়াটারকে স্টিম করার মতো না, অতটুকু এফিসিয়েন্ট না। হইলে তো আমরা এটা সেকেন্ড আর একটা টারবাইনে দিয়ে দিতাম, ঠিক আছে, আর একটা সেকেন্ড ইন্টারমিডিয়েট প্রেসার টারবাইন, এবং এগুলো থাকে। আর একটা লো প্রেসার টারবাইন, যতক্ষণ প্রেসার দিয়ে টারবাইন ঘোরানো যাবে ততক্ষণ আমরা ঘুরাবো বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন স্টাইলে টারবাইন দিয়ে, এবং লাস্ট যে স্টিমটা থাকবে ওটাকে আমরা ওয়াটারে কনভার্ট করবো। তো কন্ডেন্সার আমার এই যে স্টিম থেকে হিটটা নিল, এবং সেই হিটটা এখানে যে পানিটা ঢুকলো ফিড ওয়াটার দিয়ে সেটা রিসিভ করলো, করে সেই পানিটা কি আবার চলে আসলো, আবার সে কন্ডেন্সার, তার মানে কন্ডেন্সারে কি হচ্ছে, ঠান্ডা পানি ঢুকতেছে এবং তার টেম্পারেচার সামান্য একটু বাড়ছে, আবার এখানে আসার পরে একটা কুলিং টাওয়ারে দিচ্ছি পানিটা, পানিটা আবার কি হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, এখানে পানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, হয়ে এই ঠান্ডা পানিটা আবার কন্ডেন্সারে ঢুকতেছে, একটু হিট হচ্ছে, এখানে এসে আবার সে ঠান্ডা হচ্ছে। তো পানি ঠান্ডা করা তো সহজ, পানি টেম্পারেচার যদি অল্প অল্প বেড়ে যায়, ওকে যদি আমি 100 মিটার উপর থেকে ছেড়ে দিই পানিকে, সে নিচে পড়তে পড়তে ঠান্ডা হয়ে যাবে না। তো এই জন্য এই ধরনের প্লান্টে দেখবা যে কুলিং টাওয়ার আছে বিশাল উঁচা উঁচা, এখানে পানিকে বিভিন্ন স্টাইলে প্রসেস করে পানিকে ঠান্ডা করা হয়। তাহলে এই পদ্ধতিতে কি, রিভার থেকে একবার পানি নিয়ে আমি এই সাইকেলে পানি অনেকবার রোটেট করতে পারি, আমার প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি এখান থেকে পানিকে নিতে হয়। তাহলে আমি এখানে আরো কিছু জিনিস একটু অ্যাড করি, সেটা হচ্ছে দেখো, এই সাইকেলে তুমি দেখো রিভার থেকে আমি একবার পানি নিলাম, নিয়ে আমি এটা এখানে যদি রোটেট করতে থাকি, তাহলে কিন্তু আমার এটা একটা ক্লোজ সাইকেল, আমার প্রতিনিয়ত রিভার থেকে পানি নেওয়া লাগছে না। তো কন্ডেন্সার স্টেজে তুমি ইনপুটে যা পানি দিবা আউটপুটে তার চেয়ে একটু কম পাবা, মানে মনে করো আহ, খুবই মাইনর লস হবে, কিন্তু এই মাইনর লস হতে হতে এক সময় কি হয়ে যাবে, এখানে পানি একটু কমে যেতে পারে, তখন তুমি আবার রিভার থেকে পানিটা নিয়ে সেটাকে এই স্টেজে তুমি ইনপুট দিয়ে দিতে পারো। তবে এখানে অনেক স্টেজে দেখানো নাই, যেমন পানি তো নিয়ে সরাসরি দিলে হবে না, এটাকে ট্রিটমেন্ট করতে হবে, ফিল্টার করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, এটাকে একটা স্টেজে নিয়ে আসতে হবে, সরাসরি একদম নদীর পানি সাগরের পানি দিলে তো এখানে ইকুইপমেন্ট গুলো নষ্ট হয়ে যাবে। তো এখানে শুধু বেসিক ডায়াগ্রামটা দেখানো আছে। তাহলে এইটাও মোটামুটি একটা ক্লোজ সাইকেল, কিন্তু মাঝে মাঝে এখানে ইনপুট দেওয়া লাগে। এবং এই স্টেজের পানি, এটা হচ্ছে থার্ড সাইকেল, এই থার্ড ওয়াটার যে সাইকেলটা আছে, এই থার্ড ওয়াটার সাইকেলের ওয়াটারটা কিন্তু রেডিও অ্যাক্টিভ না, তাই না, দেখো ও কিন্তু কোনো স্টেজেই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের সংস্পর্শে যায়নি। ঠিক একইভাবে এটা হচ্ছে সেকেন্ড সাইকেল, সেকেন্ড ওয়াটার সাইকেল বা সেকেন্ডারি ওয়াটার সাইকেল, ঠিক আছে। আর এখানে যদি ওয়াটার ইউজ করা হয় হট মেটাল বাদ দিয়ে, সোডিয়াম বাই জাতীয় মেটাল বাদ দিয়ে, তখন এটা হয় প্রাইমারি ওয়াটার সাইকেল। তো তুমি দেখো এই যে প্রাইমারি ওয়াটার সাইকেল আছে, এই প্রাইমারি ওয়াটার সাইকেলে কিন্তু সরাসরি নিউক্লিয়ার এলিমেন্টের সাথে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের সাথে সরাসরি তাদের ফিজিক্যাল কন্ট্যাক্ট হচ্ছে। এই জন্য এই স্টেজে যাই থাকুক, যদি পানি থাকে, যদি হট মেটাল কোল্ড মেটাল থাকে, যারাই থাক তারা কি হয়ে যাবে, রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এগুলা এই স্টেজের পানিকেও নেচারে রিলিজ করা যাবে না, ঠিক আছে। এটাকে রিলিজ করতে হলে এটাকে ওইরকম
রেডিও অ্যাক্টিভিটি এটার ডিঅ্যাক্টিভেট করে এরপর এটাকে করতে হবে, প্রসেস আছে। এই জন্য এই স্টেজের ওয়াটার বা হট মেটাল কোল্ড মেটাল এগুলো রেডিও অ্যাক্টিভ এবং এগুলো নেচারের জন্য ক্ষতিকর। এইগুলা তে হাত দেওয়া এত ইজি না। এটাকে অবশ্যই ডিকম্পোজ করার সময় আগে এটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, বিভিন্ন প্রসিডিউর আছে। সেকেন্ড স্টেজের ওয়াটার ওরা সরাসরি নিউক্লিয়ার এলিমেন্টের কন্ট্যাক্টে আসে না। সেকেন্ড স্টেজের ওয়াটার এইটাও একটা গ্রিন সাইকেল বলতে পারো, সেকেন্ডারি সাইকেলের ওয়াটারটা। সেকেন্ডারি ওয়াটার সাইকেল যদিও একদম গ্রিন, যদি কোনো ধরনের লিকেজ না হয় তাহলে গ্রিন, তাও এই স্টেজের পানিটাকেও বাইরে যেতে দেওয়া হয় না, এটাও সবসময় প্লান্টের ভিতরেই থাকে যদিও এটা গ্রিন। ঠিক আছে, মানে এক্সট্রা সেফটি মেজার নেওয়া আর কি। কিন্তু এই স্টেজের পানি বাইরে আসলে যদি কোনো লিকেজ না হয় তাহলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে এখানে কয়টা ওয়াটার সাইকেল? অ্যাকচুয়ালি তিনটা ওয়াটার সাইকেল। তিনটা ওয়াটার সাইকেলের মাধ্যমে আমার কি হচ্ছে, এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা অপারেট করছে। তো এটা হচ্ছে আমাদের বেসিক অপারেটিং প্রিন্সিপাল। এখন যদি আমরা দেখি এই যে রিয়েক্টর দেখলাম, রিয়েক্টরের ভিতরে অ্যাকচুয়ালি কি হয়, নিউক্লিয়ার রিয়েক্টরের ভিতরে, এটাও খুব একটা বেসিক ডায়াগ্রাম, এখানে অনেক কিছুই থাকে। আমরা হচ্ছে জাস্ট বেসিক এলিমেন্ট গুলো দেখবো। নিউক্লিয়ার রিয়েক্টরের ভিতরে দেখো এই যে কালো কালো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইউরেনিয়াম, ইউরেনিয়ামের ফুয়েল রড। ঠিক আছে, তো এই যে ইউরেনিয়ামের ফুয়েল রড গুলা, তার ফুয়েল প্যালেট সবকিছু মিলে ফুয়েল রড, অনেকগুলো ফুয়েল রড আছে। তার মাঝামাঝি কিছু মডারেটর দেওয়া আছে। এখানে একটা মডারেটর হলে ভালো হতো, হয়তো ফিগার আঁকার সময় প্লেস করে নাই। অর্থাৎ চারিদিকে মডারেটর দ্বারা এনক্লোজ করা থাকে। তো এই ধরনের রিয়েক্টরে প্রথমে একটা নিউট্রন দ্বারা বাইরে থেকে কোনো একটা নিউট্রন দ্বারা একটা ইউরেনিয়ামকে স্ট্রাইক করা হয়। এইখানে তো বিলিয়নস অফ ইউরেনিয়ামের অ্যাটম আছে, কিন্তু এমন না যে স্ট্রাইক করলাম এই পুরো কালো জিনিসটা ভেঙে গেল, এমন কিন্তু না। এখানে বিলিয়নস অফ অ্যাটম আছে, তার মধ্যে কোনো একটা অ্যাটম ভাঙলো, ভেঙে কি হলো, আরো তিনটা নিউট্রন তৈরি হলো, আরো অনেক হিট তৈরি হলো, নতুন কিছু ম্যাটেরিয়াল তৈরি হলো। ওই নিউট্রন গুলা গিয়ে কি আবার এখানে অন্য ইউরেনিয়ামকে স্ট্রাইক করবে, আরো নিউট্রন তৈরি হলো, প্রতি স্টেজে তিনটা করে নিউট্রন তৈরি হয়। সেই নিউট্রন গুলা এখানে আবার স্ট্রাইক করে 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 কি করবে, একদম মুহূর্তের মধ্যে এখানে 1000 কিলোজুল হিট তৈরি হয়ে যাবে, বিলিয়নস অফ নিউট্রন তৈরি হয়ে যাবে। এবং এটা একটা চেইন রিয়াকশন, যেহেতু এই বিক্রিয়াটা খুব দ্রুতই আনকন্ট্রোল হয়ে যেতে পারে। যে এত ম্যাসিভ রিয়েকশন শুরু হয়ে গেল, যে এত হিট হলো, এটা যেখানে রাখছে ওই জিনিসটাই গলে গেছে। এরকম ঘটনা কিন্তু ঘটছে। তো এই জন্য এখানে কিছু ইকুইপমেন্ট আছে, একটা হচ্ছে কন্ট্রোল রড, আর একটা হচ্ছে মডারেটর। মডারেটর হিসেবে গ্রাফাইট ইউজ করা হয়। গ্রাফাইট হচ্ছে এখানে এই যে নিউট্রন আছে, নিউট্রনের গতিটাকে একটু স্লো করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, নিউট্রন যাতে স্লো মুভিং হয় এই জন্য এটাকে ইউজ করা হয়। কন্ট্রোল রড হিসেবে স্পেসিফিক কিছু এলিমেন্ট আছে যারা নিউট্রন অ্যাবজর্ব করতে পারে। কন্ট্রোল রডের আরেক নাম হচ্ছে নিউট্রন অ্যাবজর্বার। তুমি যদি কন্ট্রোল রড এখানে নিচে নামায় দাও তাহলে কি হবে, সে এখানে নিউট্রন গুলো অ্যাবজর্ব করবে, আর নিউট্রন যদি এখানে অ্যাবজর্ব হয়ে যায় তাহলে কি হবে, বিক্রিয়ার গতি কমে যাবে। তাহলে কন্ট্রোল রড নিচে উপরে উঠানামা করার মাধ্যমে নিউট্রনের টোটাল নাম্বার অফ জেনারেটেড নিউট্রন কন্ট্রোল করা যায়। আর নিউট্রন কন্ট্রোল করতে পারলে কি হবে, এখানে স্ট্রাইক কন্ট্রোল করা যাবে, তাহলে বিক্রিয়াটা আমার নিয়ন্ত্রণে চলে আসবে। তাহলে যখন আমি বিক্রিয়া বন্ধ করতে চাপবো, সব কন্ট্রোল রড একদম ইউরেনিয়াম এনে একদম ঢেকে দিব, তাহলে সব নিউট্রন অ্যাবজর্ব হয়ে যাবে, ইউরেনিয়ামকে আর স্ট্রাইক করতে পারবে না, বিক্রিয়া তখন সাথে সাথে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আর মডারেট লেভেলে কন্ট্রোল করতে চাইলে অর্ধেক নামাবো আর একটু বেশি নামাবো। ঠিক আছে, তাইলে এখানে যে হিটটা প্রডিউস হলো নিউট্রনের সাথে কিন্তু 1000 কিলোজুল হিট তৈরি হবে, সেই হিটটা আমরা কোথায় নিয়ে আসবো, এরকম একটা পাইপলাইনের মাধ্যমে আমরা স্টিম জেনারেটর নিয়ে আসলাম। স্টিম জেনারেটরে ইনপুট কি দিচ্ছি, দিলাম ওয়াটার, বের হবে স্টিম। ওয়াটার দিলাম, ওয়াটার এই পাইপলাইন থেকে হিট রিসিভ করে সে স্টিম হয়ে যাবে এবং স্টিমটা দিক থেকে বের হয়ে যাবে। এবং এইখানে ইনপুটে আমার যে ম্যাটেরিয়াল ছিল সেই ম্যাটেরিয়ালটা সাইকেল কমপ্লিট করে এখানে একটা পাম্পের মাধ্যমে আবার এখানে চলে যাবে। এই পাম্পটাও কিন্তু রেডিও অ্যাক্টিভ হয়ে গেল নাকি। তাহলে এই স্টেজে এই ফার্স্ট সাইকেলে সবকিছু কিন্তু রেডিও অ্যাক্টিভ। এবং এইখানে এমন ইনসুলেশন দেওয়া হয় যাতে রেডিও অ্যাক্টিভ লিক করে এই ওয়াটারে যেতে না পারে, ওয়াটারে গেলে কিন্তু স্টিমও রেডিও অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে পরের স্টেজও কিন্তু রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে যদি কোনো ধরনের লিকেজ হয়। এবং এখানে অনেক ধরনের সেফটি মেজার আছে যেগুলো মেনটেন করার জন্য। তো এটারই ব্যাখ্যা এখানে দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নিতে পারো। এই জিনিসটা আমি এখন তখন ব্যাখ্যা ব্যাখ্যা করলাম। এখানে কি বলা হচ্ছে, ইট ইজ অ্যান অ্যাপারেটাস ইন হুইচ নিউক্লিয়ার ফুয়েল ইজ সাবজেক্টেড টু নিউক্লিয়ার ফিশন। এটাই তো বলার চেষ্টা করলাম, নিউক্লিয়ার রিয়েক্টর হচ্ছে সেই জিনিস যেখানে কি নিউক্লিয়ার ফিশন রিয়েকশনটা হয়। ঠিক আছে, আর আমি যেই জিনিসগুলো এতক্ষণ ব্যাখ্যা করলাম ওইটাই এখানে দেওয়া আছে, এটা তোমরা একটু রিভিউ করে নিও। এরপরে আমরা যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের চয়েস অফ সাইট নিয়ে আলোচনা করি, তো চয়েস অফ সাইটের ক্ষেত্রে আমাদের কি লাগবে, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার দেখতে হবে। ওয়াটার এমন না যে টোটালি লাগবে না,
কিছু তো লাগবে, এই জন্য ওয়াটার সোর্সের একদম পাশে হইলে ভালো। আর মোটামুটি একটা দূরত্ব হইলে অসুবিধা নাই, কিন্তু অনেক বেশি দূরত্ব হলে যেখানে পানি নাই মরুভূমির মধ্যে, ওইটা আবার একটু ডিফিকাল্ট হয়ে যাবে, ওখানে আবার ওয়াটার নিয়ে একটু চিন্তা করতে হবে। কিন্তু করা যাবে না এমন না, ওয়াটার ম্যানেজ করতে পারলেই হয়ে যাবে, কারণ নিউক্লিয়ার ফুয়েল তো আমরা মুভ করে অনেক দূরে নিয়ে যেতে পারি। অ্যানাদার ওয়ান হচ্ছে ডিসপোজাল অফ ওয়েস্ট। ডিসপোজাল অফ ওয়েস্ট নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে, কারণ এখানে বাই প্রোডাক্ট গুলো রেডিও অ্যাক্টিভ। এই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল গুলো হ্যান্ডেল করার জন্য আমি তো বললাম ডিফিকাল্ট, তুমি স্পেসে পাঠাবা, ডিপ সিতে গিয়ে সি লেভেলে এটাকে ব্যারি করে আসবা, অথবা ডিপ আন্ডারগ্রাউন্ডে রাখবা। তাহলে ডিসপোজাল অফ ওয়েস্ট নিয়ে তোমাকে ভাবতে হবে যে কোথায় করবা, সেখানে এরকম ওয়েস্ট ডিসপোজ করার ফ্যাসিলিটি আছে কিনা। ডিস্টেন্স ফ্রম পপুলেটেড এরিয়াস, এটা পপুলেটেড এরিয়া থেকে দূরে হইলে ভালো, যদিও এখন পপুলেটেড এরিয়ার কাছাকাছি করা হচ্ছে। অনেক ধরনের সেফটি টেকনোলজি, 5 স্টেজ 6 স্টেজ টেকনোলজি এনে সেফটি ইমপ্রুভ করে পপুলেটেড এরিয়ার কাছে এটাকে ইনস্টল করা হচ্ছে, কিন্তু পপুলেটেড এরিয়া থেকে ডিস্টেন্স হলে ভালো, কারণ রেডিও অ্যাক্টিভিটি যদি লিক করে তাহলে তো পপুলেশনের হ্যাম্পার হতে পারে। অ্যানাদার ওয়ান, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি। ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিতে এখানে এই জন্য প্রয়োজন, ফুয়েল ট্রান্সপোর্ট করার জন্য আমার মনে করো বিশাল ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি এত বেশি দরকার নাই, কিন্তু এটা যে ইনিশিয়ালি আমি ইনস্টল করবো এইখানের ইকুইপমেন্ট গুলো আবার অনেক ভারী, অনেক বড় বড়, এগুলো ট্রান্সপোর্ট করার ফ্যাসিলিটি লাগবে। আবার এই ধরনের ম্যাটেরিয়ালের নিউক্লিয়ার ফুয়েল যখন ট্রান্সপোর্ট করা হয়, তখন কিন্তু যদিও মনে করো 1-1.5 কেজি, এটা যেই রুটে রুটে মুভ করে এখানে পুরা বিশ্বের নজর থাকে। বাংলাদেশে যখন এই নিউক্লিয়ার ফুয়েলকে রূপপুরে পাবনায় নিয়ে যাওয়া হচ্ছিল, একদম এই পুরা রোড বন্ধ করে এটাকে ট্রান্সপোর্ট করা হয়েছে বিশাল মিলিটারি ডিফেন্স দিয়ে, ঠিক আছে। কারণ এই ফুয়েলটা যদি 5% বা 10% এক্সাইটেড করা থাকে, আহ, তখন এখানে যদি কোনো ধরনের অ্যাটাক হয় ইন্টারন্যাশনাল ন্যাশনাল, তখন তো এর রেডিও অ্যাক্টিভিটি দিয়ে এখানে কাজ হয়ে যাবে, আলাদা আর বোম টোম মারার দরকার নেই নাকি। এই জন্য ফুয়েল ট্রান্সপোর্ট করতে যে ট্রান্সপোর্ট ফেসিলিটি লাগে না এমন না, ফুয়েল মনে করো বছরে একবার ট্রান্সপোর্ট করতে হয়, কিন্তু যখন ট্রান্সপোর্ট করে তখন যথেষ্ট কেয়ারের সাথে ট্রান্সপোর্ট করতে হয়। এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অথরিটি বা আরো যে অথরিটি গুলো আছে ন্যাশনাল, সবার চোখ থাকে যে এই ফুয়েল কোথা থেকে কোথায় যাচ্ছে, মাঝখান দিয়ে গিয়ে এটা কোনো ডিস্ট্রাকটিভ কাজে ইউজ হয়ে গেল কিনা, নাকি প্লান্টের জন্য বলে কেউ আবার অ্যাটমিক বোম তৈরি করে ফেলতেছে কিনা। এই জন্য ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিও এখানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবং এখন যদি আমরা সব ধরনের পাওয়ার প্ল্যান্টের মধ্যে একটা কম্প্যারিজন তৈরি করার চেষ্টা করি, আমরা অলরেডি যতটুকু লার্ন করলাম বিভিন্ন ধরনের পাওয়ার স্টেশন, সেগুলোর মধ্যে তুমি দেখো স্টিম পাওয়ার স্টেশন এর সাইট কোথায় হইতে হবে? অবশ্যই ওয়াটার সোর্সের পাশে পাশে হইতে হবে। হাইড্রো ইলেকট্রিক অবশ্যই ওয়াটার, ডিজেল ওয়াটার পাশে না হইলেও সমস্যা নাই নাকি। এবং এটা যে কোনো জায়গায় করা যায়, যেহেতু কম স্পেস লাগে, কম এবং কম ওয়াটার লাগে, এটাকে কুল করতে সামান্য একটু ওয়াটার লাগে। আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা কি, এটা ওয়াটার সোর্সের পাশে হইলে ভালো, কিন্তু দূরে হইলেও বিশেষ কোনো সমস্যা নেই। আবার একদম ওয়াটার যদি না থাকে তাহলে আবার সমস্যা। ইনিশিয়াল কস্ট, দেখো স্টিম পাওয়ার প্ল্যান্ট হাইড্রোর চেয়ে ইনিশিয়াল কস্ট কম, কিন্তু হাইড্রোর ইনিশিয়াল কস্ট সেম ক্যাপাসিটির, যদি একটা হাইড্রো একটা স্টিম চিন্তা করো, হাইড্রোর ক্যাপাসিটি কস্ট বেশি হয়ে যাবে, ঠিক আছে, বাল্ক স্কেলে হইলেও। ডিজেল পাওয়ার প্ল্যান্ট এটা কস্ট খুবই কম, ঠিক আছে, আমরা মন চাইলেও বাজারে গিয়ে একটা 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে নিয়ে আসতে পারবো। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইনিশিয়াল কস্ট অনেক হাই। এর কারণ হচ্ছে এর জন্য অনেক সেফটি ইকুইপমেন্ট লাগে, অনেক অক্সিলারি ইকুইপমেন্ট লাগে, এটা মেনটেন করার জন্য, রেডিও অ্যাক্টিভিটি ডিফিউজ করার জন্য। রানিং কস্ট, যদি দেখো এখানে কি লাগবে, তোমার স্টিম পাওয়ার স্টেশন যদি কোল দিয়ে চলে তাহলে কোল কিনতে হবে নাকি, এবং কোলের খরচ আবার পানির চেয়ে তো বেশি, এই জন্য হাইড্রো ইলেকট্রিকের চেয়ে রানিং কস্ট বেশি। হাইড্রো ইলেকট্রিকে বলতে গেলে কোনো ফুয়েলই লাগে না, পানির পটেনশিয়াল এনার্জি এবং পানি ন্যাচারালি ফ্রি পাওয়া যায়, এই জন্য বলতে গেলে এখানে কোনো ফুয়েলই লাগে না, রানিং কস্ট খুবই কম। ডিজেল পাওয়ার প্ল্যান্টে রানিং কস্ট হাই, কারণ এর ফুয়েলের দাম অনেক বেশি। রানিং কস্ট মানেই হচ্ছে ফুয়েলের দাম, ঠিক আছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে রানিং কস্ট আবার কম, কারণ এখানে প্রচুর কম পরিমাণ ফুয়েল লাগে, ঠিক আছে। এবং এর রানিং কস্ট যদি তুমি দেখো বাল্ক স্কেলে যদি হয় তাহলে হাইড্রো ইলেকট্রিকের চেয়ে একটু বেশি, কিন্তু এই দুইটা চেয়ে আবার অনেক কম রানিং কস্ট। লিমিট অফ সোর্স অফ পাওয়ার, কোল ইজ দ্য সোর্স অফ পাওয়ার হুইচ ইজ লিমিটেড রিজার্ভস অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা একটা বিগেস্ট প্রবলেম যে কয়লা শেষ হয়ে যাচ্ছে আমাদের ওয়ার্ল্ড থেকে, কয়লা বাই প্রোডাক্ট হয়ে অ্যাশ হয়ে যাচ্ছে, এটা আবার রিপিট করে তার কয়লা বানানো যায় না, ঠিক আছে। ওয়াটার, এবং ওয়াটার হচ্ছে একটা রিনিউয়েবল
এনার্জি বলতে পারো, কারণ ওয়াটার তো শেষ হয়ে যায় না, ওয়াটার ওয়াটার সাইকেলের মাধ্যমে কখনো মহাশূন্যে হারায় যেতে পারে না, এটা আবার রিপিট হয়ে চলে আসে। এই জন্য এর কি সোর্সের লিমিটেশন নাই। ডিজেল, ডিজেলও আমাদের পৃথিবীতে লিমিটেড পরিমাণ আছে, এটা একদিন শেষ হয়ে যাবে। ঠিক আছে। নিউক্লিয়ার পাওয়ার যেহেতু কম লাগে এবং হিউজ পাওয়ার তৈরি করতে পারে, এই জন্য এটার কি, এটার লিমিট একদম কম না, এটা ভালোই লিমিট আছে, এবং পৃথিবীতে প্রচুর নিউক্লিয়ার রিসোর্স আছে, ওটাকে এক্সট্রাক্ট করে জাস্ট ফুয়েলে কনভার্ট করতে হবে। কিন্তু এটাও এক সময় শেষ হবে, তবে স্টিম আর ডিজেলের অনেক পরে নিউক্লিয়ার ফুয়েল শেষ হবে আর কি, অনেক 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 বছর পরে। এই পরিমাণ রিজার্ভ ওয়ার্ল্ডে আছে, ফুয়েল হিসেবে রিজার্ভ নাই, কিন্তু তার র ম্যাটেরিয়ালটা আছে। কস্ট অফ ফুয়েল ট্রান্সপোর্টেশন, যেহেতু এখানে টনে টনে ট্রান্সপোর্ট করা লাগে, কস্ট বেশি। আর এটাতে তোর ট্রান্সপোর্ট করা লাগে না, পানি নদীতে নদীতে ফ্লো হয়ে যাচ্ছে। ডিজেল, ঠিক আছে, ডিজেলের কস্ট অফ ফুয়েল ট্রান্সপোর্টেশন, যেহেতু লিকুইড ফর্মে থাকে, এটাকেও বেশ কিছু মেনটেনেন্স করে বেশ কিছু স্টাইলে এটাকে ট্রান্সপোর্ট করতে হয়, তাই না? এই জন্য এটার কস্ট হাইড্রো আর নিউক্লিয়ার প্ল্যান্টের থেকে ট্রান্সপোর্টেশন কস্ট বেশি। ঠিক আছে, কিন্তু কোলের চেয়ে আবার কম। আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেহেতু খুবই কম ফুয়েল লাগে এবং অনেক দিনে পরে অল্প একটু ফুয়েল লাগে, এই জন্য ট্রান্সপোর্টেশন কস্ট অনেক কম। ক্লিননেস, লেস ক্লিন অ্যাজ অ্যাটমসফিয়ার ইজ পলিউটেড ডিউ টু স্মোক। স্টিম পাওয়ার স্টেশনে যেহেতু কোল তুমি বার্ন করবা, এখানে কি হবে, স্মোক তৈরি হবে, এর জন্য এটা লেস ক্লিন, লিস্ট ক্লিন। তবে এখন অনেক ধরনের টেকনোলজি আছে চিমনিতে, ইএসপি টেকনোলজি আছে, একটু পরে নিতে পারো, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, ইএসপি। তো ইএসপি টেকনোলজি অনেক হায়ার জেনারেশন ইউজ করলে এটাকে অনেকটা রিডিউস করা যায়, কিন্তু তাও এটাতে আহ, কিছু স্মোক অ্যাটমসফিয়ারে আমরা এটাকে এক্সস্ট করি, এবং যদিও এটাকে কমায় না গেছে, কিন্তু কিছুটা তো ইম্প্যাক্ট হয়। হাইড্রোতে দেখো, এটার ক্লিননেস নিয়ে কোনো প্রশ্ন নেই এবং সিম্পলিসিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, এটা খুবই সিম্পল একটা পাওয়ার প্ল্যান্টের স্ট্রাকচার যদি দেখো, দেখবে সবচেয়ে সিম্পল এবং সবচেয়ে ইজি টু ড্র। দেন ডিজেল পাওয়ার প্ল্যান্ট যদি দেখো, ডিজেল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্টের চেয়ে ক্লিন। স্টিম পাওয়ার প্ল্যান্টে যে পরিমাণে স্মোক স্মোক এগুলোর ইম্প্যাক্ট থাকে, ডিজেলে তার চেয়ে একটু বেশি, যদিও এটাকে কন্ট্রোল করে অনেকটা কন্ট্রোলে নিয়ে আসা হয়েছে। এখন সবগুলোরই অনেক হায়ার টেকনোলজি চলে আসছে আর কি, একদম মিনিমাল ইম্প্যাক্ট হয় নেচারে, স্মোক অ্যাশ এগুলো খুব কম পরিমাণে নেচারে ইমিট হয়। আর নিউক্লিয়ার লেস ক্লিনার দেন হাইড্রো ইলেকট্রিক এন্ড ডিজেল। ডিজেল আর হাইড্রো ইলেকট্রিক থেকে এটা কম ক্লিন, কারণ এরও কিছু ইমিশন হয়। ঠিক আছে, তো এটাকে অনেক স্টেজ দিয়ে এগুলাকেও কন্ট্রোলে নিয়ে আসা যায় আর কি। তো এই হচ্ছে মোটামুটি একটা কম্প্যারিজন ছিল। তো এতটুকু হচ্ছে আমাদের আজকের লেকচার। তোমরা হচ্ছে আহ, আমরা যে বইটা রেফার করলাম সেই বই থেকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এক্সাম্পল মেবি একটা বা দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এটা আমাদের প্রিভিয়াস নলেজের সাথে রিলেট করবে, ওখান থেকে দেখে এই প্রবলেমগুলো একটু কমপ্লিট করে নিবা। তো আমাদের আজকের লেকচার এখানেই শেষ করছি। ধন্যবাদ।